এর পুনর্বাসন প্রশ্নে সেনাবাহিনী তথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান এই নিয়ে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয়। যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইএসপিআর এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি, তবে নেত্র নিউজকে সেনা সদরের পক্ষ থেকে এই বৈঠক সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। তারা জানিয়েছে এই বৈঠকে হাসনাত আবদুল্লাহর সাথে সার্জিস আলম উপস্থিত ছিলেন এবং তাদের বৈঠকটি হয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে। সেখানে শুধুমাত্র এই তিনজনই উপস্থিত ছিলেন। সেনা সদর এ বিষয়টি নিশ্চিত করবার পর, অর্থাৎ হাসনাত আবদুল্লাহর সাথে সেই বৈঠকে সার্জিস আলম উপস্থিত ছিলেন এই বিষয়টি নিশ্চিত করবার পর সার্জিস আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বৈঠক সম্পর্কে একটা বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি তার অবস্থান ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন এবং হাসনাত আবদুল্লাহ যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যকে মিসইন্টারপ্রেট করেছেন সে ব্যাপারটি তিনি বোঝানোর চেষ্টা করেছেন। বলা যেতে পারে কিছুটা ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছেন, কিন্তু ড্যামেজ যতটুকু হবার সেটা হয়ে গেছে। কারণ গত দুদিনে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের সাথে এমন কিছু বিদ্রুপাত্মক ছবি সংযুক্ত করেছেন যেটা সেনাবাহিনীর জন্য রীতিমতো অপমানজনক। ফলে স্বাভাবিকভাবেই সেনাবাহিনী এই বিষয়টিকে খুব সহজভাবে নেবে না। আশ্চর্যের বিষয় হলো এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। এমনকি অনানুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা তো বটেই, কোনো উপদেষ্টাই এই ব্যাপারে কথা বলেননি। বোঝা যাচ্ছে সরকার বিষয়টি নিয়ে বেশ বিব্রত। একই রকম সেনাবাহিনী বিষয়টি নিয়ে অস্বস্তির মধ্যে রয়েছে, সেটা সেনা সদরের বিবৃতিতে পরিষ্কার হয়েছে এবং এনসিপিও বিষয়টিতে নিয়ে খুব একটা স্বস্তিতে নেই, যেটা বোঝা যায় সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসে। সেই স্ট্যাটাসটা আমরা দেখব। তার আগে আমরা একটু দেখি হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে, হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টকে সেনা সদর কীভাবে দেখছে। হাসনাত আবদুল্লাহ কী লিখেছিলেন তার পোস্টে সেটা নিশ্চয়ই ইতোমধ্যে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু হাসনাত আবদুল্লাহর এই বক্তব্যকে অত্যন্ত হাস্যকর অপরিপক্ক গল্পের সম্ভার বলে উড়িয়ে দিয়েছে সেনা সদর। তারা হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি বই অন্য কিছু নয় বলে মন্তব্য করেছে। সেনা সদরের পক্ষ থেকে এই বৈঠকের একটা বর্ণনা দেওয়া হয়েছে। সার্জিস আলমও প্রায় একই রকমভাবেই কথা বলেছেন। আমরা সার্জিস আলমের স্ট্যাটাসটা একটু দেখব এবং সেই স্ট্যাটাসের সাথে হাসনাত আবদুল্লাহর যে ফেসবুক পোস্ট সেটার কোথায় অমিল এবং কেন, সার্জিস আলম কেন এখন কথাগুলো বলছেন এবং পরিস্থিতিটা আসলে কতটা জটিল হয়ে উঠছে সে বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। সার্জিস আলম তার ফেসবুক পোস্টে বলছেন, 11 মার্চ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন, সংযোজন ও বিয়োজন। সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সাথে গিয়ে কথা বলি। আমাদের সাথে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তিনি যেতে পারেননি। প্রথমে স্পষ্ট করে জানিয়ে রাখি, সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি। সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সাথে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো। যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ, তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনাদের দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কিনা। সেনাপ্রধানের বক্তব্য তুলনামূলক স্ট্রেইট ফরওয়ার্ড এবং হার্শ মনে হচ্ছে। তিনি আমাকে বললেন, তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও? আমি বললাম বলা যেতে পারে। এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে। সেই রুমে আমরা তিনজনই ছিলাম, সেনাপ্রধান, হাসনাত এবং আমি। সেনা সদরও ঠিক একইভাবে জানিয়েছে এই তিনজনই সেদিন সেই বৈঠকে অংশ নিয়েছিলেন। সেনাপ্রধানের সাথে ছিলেন শুধুমাত্র হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। সেনা সদর তাদের বক্তব্যে, তাদের বিবৃতিতে সার্জিস আলমের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করবার আগ পর্যন্ত সার্জিস আলম এ ব্যাপারে কথা বলেননি। কিন্তু যখন বিষয়টি সামনে চলে আসছে, সার্জিস আলম বিষয়টি সামনে চলে এসছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করবার চেষ্টা করেছেন। মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না, বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি। অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে। যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন, পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমন আমার মনে হয়নি। বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা নিয়ে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলছিলেন।
হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল, যেমন ডিফাইন্ড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী, সোহেল তাজ, এসব নিয়ে কথা হয়েছিল। আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হতে পারে, আওয়ামী লীগ ইলেকশনে না করলে কবে ফিরে আসবে কিংবা আদৌ আসবে কিনা, এইসব বিষয় নিয়ে কথা হয়েছিল। এসব সমীকরণে দেশের উপরে কী প্রভাব পড়তে পারে, স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে, এসব নিয়ে কথা হয়েছিল। এভাবে কথা হতেই পারে, কিন্তু হাসনাত আবদুল্লাহ যেভাবে বিষয়টাকে উপস্থাপন করেছিলেন আমাদের সামনে এবং সেটা নিয়ে যেভাবে তোলপাড় শুরু হয়েছে, এটা নিঃসন্দেহে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার রাজনৈতিক দল এবং সেনাবাহিনীকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। হাসনাত আবদুল্লাহ যেভাবে লিখেছিলেন সেটাকে যেভাবে রাজনৈতিক স্টান্টবাজি বলছিল সেনা সদর, সার্জিস আলমের বক্তব্যেও, সার্জিস আলমের ফেসবুক স্ট্যাটাসেও সেটাই মনে হচ্ছে। হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক স্ট্যাটাসটি ছিল একটি রাজনৈতিক স্ট্যান্টবাজি। কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে, আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না। তবে অন্য কোনো একদিনের চেয়ে অবশ্যই স্ট্রেট ফরওয়ার্ড ও কনফিডেন্ট ছিল। দেশের স্থিতিশীলতার জন্য রিফাইন্ড আওয়ামী লীগের ইলেকশনে অংশগ্রহণ করা যে প্রয়োজনীয় সেই বিষয়ে সরাসরি অভিমত ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি বাংলাদেশ থেকে 15.5 বছরের একটা স্বৈরাচারী শাসনের অবসানের একদম শেষ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন, তার বক্তব্য স্ট্রেট ফরওয়ার্ড এবং তিনি কনফিডেন্ট থাকবেন সেটাই স্বাভাবিক। কারণ শেষ মুহূর্তে তিনি সব কিছু বেশ কনফিডেন্সের সাথেই মোকাবেলা করেছিলেন, পরিস্থিতি সামাল দিয়েছিলেন সেদিন 5 আগস্টের কথা বলছি। এবং 2 আগস্টের পর থেকেই 3, 4 এবং 5 তারিখে সেনাবাহিনী যে অবস্থান নিয়েছিল, সেনাপ্রধান যেভাবে শেষ মুহূর্তের পরিস্থিতিকে হ্যান্ডেল করেছিলেন, তাতে অবশ্যই তিনি একজন কনফিডেন্ট সেনাবাহিনী কর্মকর্তা। ফলে তার বক্তব্যে কনফিডেন্স থাকবে এবং তিনি অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড হবেন, সেটাই স্বাভাবিক। হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছেন, আলোচনার এক পর্যায়ে বলি, যেই দল এখনও ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কীভাবে ক্ষমা করে দিবেন? অপর পক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ইউ পিপল নো নাথিং, ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স, উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট 40 ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। এই কনভারসেশনটা হয়েছে, কিন্তু তখন রেগে গিয়ে সেনাবাহিনী প্রধান এমন কিছু বলেননি। তিনি বলেছিলেন কখন? সার্জিস আলম বলছেন, কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব, তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কনভারসেশন হয়েছে। সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি, বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদেরকে যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশনে বলেছেন। স্বাভাবিকভাবেই সেনাপ্রধান এটা বলতেই পারেন এবং সার্জিস আলম সেটাই বলছেন। কিন্তু হাসনাত আবদুল্লাহ বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যে সেনাপ্রধান রেগে গিয়ে তাদেরকে এই কথা বলেছিলেন। হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগানকে আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন, সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্যান্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনো প্রাসঙ্গিক নয়, যেটা হাসনাত আবদুল্লাহ করেছেন ইতোমধ্যেই। পাশাপাশি সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে যে কথা 2-1 জায়গায় আসছে, সেটিও আমাদের বক্তব্য নয়। অথচ জাতীয় নাগরিক পার্টির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজপথের বিভিন্ন কর্মসূচিতেও এ কথা বলে ফেলেছেন। এসবের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একটু হিমত প্রকাশ করতে চাই। আমি ভুল হতে পারি, কিন্তু এই মুহূর্তে আমার এটিই সঠিক মনে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কেউ না কেউ যোগাযোগ রক্ষা করে, সেই প্রাইভেসি তারা বজায় রাখে। আমাদের সাথে সেনাপ্রধানের যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সেগুলোর সাথে আমাদের সরাসরি দ্বিমত থাকলেও আমরা সেগুলো নিয়ে আমাদের দলের ফোরামে বিস্তারিত আলোচনা করতে পারতাম, সিদ্ধান্ত নিতে পারতাম, সে অনুযায়ী কর্মসূচি বাস্তবায়ন করতে পারতাম, কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বিরুদ্ধে এখনকার মতোই রাজপথে নামতে পারতাম, অথবা অন্য রাজনৈতিক দলগুলো সরাসরি আমাদের সাথে ঐক্যমতে না পৌঁছালে আমরা শুধুমাত্র আমাদের দলের পক্ষ থেকে এই দাবি নিয়ে রাজপথে নামতে পারতাম। কিন্তু যেভাবে এই কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এসেছে, এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি। অর্থাৎ হাসনাত আবদুল্লাহর বিরোধিতা করছেন সার্জিস আলম এবং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু ক্ষেত্রে দ্বিমত এসেছে। এটার জন্য অনেকে আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের ব্যক্তিত্ব স্রোতে গা ভাসানোর মতো কখনোই ছিল না। দুঃখিত, স্রোতে গা ভাসানোর মতো ছিল না। আচ্ছা, বলছেন যখন মেনে নিচ্ছে, ছিল না বলেই আমরা হাসিনা রেজিমের বন্দুকের সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম, অনেকেই দাঁড়িয়েছিলেন।
আজও কেউ হাসনাতের দিকে বন্দুক তাক করলে তার সামনে দাঁড়িয়ে যাওয়ার কমিটমেন্ট আমাদের আছে, কিন্তু সহযোদ্ধার কোনো বিষয় যখন নিজের জায়গা থেকে সংশোধন দেওয়ার প্রয়োজন মনে করি তখন সেটাও আমি করব। সেই বিবেক বোধটুকু ছিল বলেই 6 জুন প্রথম যেদিন শহীদ মিনারে কয়েকজন কোটা প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাদের মধ্যে সামনের সারিতে আমরা ছিলাম। আমি বিশ্বাস করি আমাদের এই বিবেকবোধের জায়গাটুকুই আমাদেরকে সঠিক পথে রাখবে। আত্মসমালোচনা করার এই মানসিকতাই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে। জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটনা, আওয়ামী লীগের যে কোনো ভার্সনের বাংলাদেশের রাজনীতিতে আসার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। ট্রুথ শ্যাল প্রিভেইল। অবশ্যই ট্রুথ শ্যাল প্রিভেইল। কিন্তু রাজনৈতিক স্ট্যান্ডবাজি করে যদি দেশকে কোনো দল বা কোনো দলের নেতা, শীর্ষ নেতা যদি অস্থিতিশীল করার চেষ্টা করে, কিংবা কারো এই ধরনের ভুলের কারণেও আমরা যদি হাসনাত আবদুল্লাহর এই ফেসবুক স্ট্যাটাসকে যদি তার একটা ভুল পদক্ষেপ হিসেবেও দেখি, তারপরও সেই ভুলের মাধ্যমে যদি দেশ অস্থিতিশীলতার দিকে যায়, তাহলে তার দায়ভার এই দলকে নিতে হবে। কারণ আপনি বলতে পারেন না আমার দলের একজন শীর্ষ নেতার বক্তব্য আমাদের বক্তব্য নয়। কারণ রাজনৈতিক কোনো দল আলাদা কোনো ব্যক্তি নয়। রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়, নেতাকর্মীদের সমন্বয়েই দলটা হয়। সেখানে একজন শীর্ষ নেতা যে বক্তব্য উপস্থাপন করেন সেটা সেই দলের অবস্থান হিসেবে নিতে হবে। হ্যাঁ, আপনি আপনার দলীয় ফোরামে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন সেটাকে আপনাকে ওন করতে হবে, এনসিপিকে সেটা ওন করতে হবে। এবং এই ঘটনার যে ড্যামেজ হবে, এই ঘটনায় যদি কোনো ড্যামেজ হয়, দেশ যদি অস্থিতিশীলতার দিকে যায়, যদি আরও খারাপ কোনো পরিস্থিতি তৈরি হয়, তার দায়ভার সম্পূর্ণভাবে এনসিপিকে নিতে হবে।